আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ফাইনালি সপ্তম অধ্যায় নিয়ে হাজির হয়েছি, বিজিএস। তো এই অধ্যায়টা নিয়ে অনেক দিন ধরেই আসলে আমি ট্রাই করেছিলাম অনেক আগেই, কিন্তু এত লিখতে হচ্ছিল যে আমি মাঝখান দিয়ে এটাকে ব্রেক দিয়ে দিয়েছিলাম, মানে ছেড়ে দিয়েছিলাম। তো সব শেষ করতে তো হবেই, এই জন্য আর কি করলাম। তো অনেকটা সময় লেগেছে, এখন বাজে রাত 1টা। এটা করছি সারাদিন, 2-3 দিন ধরে করছি। লিখতে হয়, প্রচুর লিখতে হয়। ক্লাস হয়তো আধা ঘন্টাই হয়ে যায়, কিন্তু এটার পেছনের যে কাজগুলো অনেক। তো যাই হোক, আমি আশা করব আমার বাচ্চারা এটা থেকে সর্বোচ্চটা নিবে, এবং এটা অবশ্যই অবশ্যই ভালোভাবে, যদি আমি বলি, পরীক্ষায় যেন দিতে পারো তোমরা। তো এই চ্যাপ্টারটা থেকে আমি মোট 3টা টাইপের প্রশ্ন পেয়েছি। আবারও বলছি, 3টা টাইপের প্রশ্ন বা বৈশিষ্ট্য বলতে পারি আমরা। 4টা বলা যায়, 3টা না, 4টা বলবো আমি। প্রথম যেই টাইপ বা বৈশিষ্ট্য নাম্বার 1, সেটা হচ্ছে আইন বিভাগ ও বিচার বিভাগের বৈশিষ্ট্যগুলো থাকবে। যেই কোনো একটা তুমি দেখে চিনবা এটা কি আইন বিভাগ নাকি বিচার বিভাগকে বোঝানো হয়েছে, অথবা শাসন বিভাগকে বোঝানো হয়েছে। এটা ঘয়ের জন্য এই প্রশ্নটা, আমি পরে ব্যাখ্যা করব। হ্যাঁ, এটা ঘয়ের জন্য, কিন্তু এইটার এটা হচ্ছে গয়ের জন্য। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে সাহিত্যের উপরীতির 5টা শাখার বৈশিষ্ট্য বের করে দিয়েছিলাম না, ওই রকম অনেকটা। এগুলোর বৈশিষ্ট্য তুমি চিনবা, চিনে মনে রাখবা। যেটা হবে ইয়েস এটা বিচার বিভাগকে বোঝানো হয়েছে, ইয়েস এটা আইন বিভাগকে বোঝানো হয়েছে, এরকম করে তুমি চিনবা। গেল টাইপ 1। আরেকটা আছে টাইপ 2, সেটা হচ্ছে আমাদের যে স্থানীয় যেই প্রশাসন, সেটাকে আমরা মোট 3 স্তর বিশিষ্ট যে স্থানীয় প্রশাসন, সেটাকে বুঝাইছে। যেমন ইউনিয়ন পরিষদ গঠন ও কার্যাবলী, আর একটা হচ্ছে তোমার উপজেলা পরিষদ গঠন ও কার্যাবলী, জেলা পরিষদ গঠন ও কার্যাবলী। মানে গঠন আর কাজ, গঠন নিয়ে প্রশ্ন আসলে গঠন আসবে, কার্যাবলী নিয়ে হলে আলাদা কার্যাবলী আসবে। গেল, মানে কার্যাবলী একটা, গঠন একটা, 2টা। আইন বিভাগ বিচার বিভাগ একটা, 3টা। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর 2জনের কাজ। ব্যাস, তুলনামূলক আলোচনা। এটাও আমি বৈশিষ্ট্য, আমি যতগুলো করি সব বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য আমাদের খুব ভালো মনে থাকে, তাই না? ছক আকারে আমাদের মনে থাকে। তো এই 4টা টাইপ যদি আমরা পড়ি, ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করবো। আর ঘয়ের জন্য এই প্রশ্নটা আমি একটু পরে দেখাবো। জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা ঘয়ের জন্য আসে। তা আমি আশা করি এই 4টা টাইপ আমরা, মানে আমি বুঝাতে পারছি যে এই 4টা টাইপের মধ্যে অধ্যায় টোটাল কমপ্লিট। এছাড়া 45টা এমসিকিউ মানে ছোট প্রশ্ন দিয়েছি, এগুলোর মধ্যে এমসিকিউ ক খ হয়ে যাবে ইনশাল্লাহ, বলা যায়। তারপরে তুমি প্র্যাকটিস করতে গিয়ে দেখবা কতটুকু হইলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইবা, কেমন? ঠিক আছে, চলো আমরা আইন বিভাগের বৈশিষ্ট্য, বিচার বিভাগের। বাংলাদেশ সরকারের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তো আমরা আইন বিভাগের কয়েকটা বৈশিষ্ট্য পড়বো, পরে চিনবো যে হ্যাঁ ইয়েস এটাই আইন বিভাগকে বোঝাইছে। যেমন আমরা বাংলা প্রথম পত্র পড়েছিলাম, শেষ হইয়াও হইল না শেষ, ছোট গল্প, পাত্রপাত্রীর সংখ্যা সীমিত থাকবে, হ্যাঁ, তারপরে হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আরও কি, নবীনতম শাখা, এরকম কিছু কোনো না কোনো একটা ক্লু দিয়ে আমি চিনতে পেরেছিলাম এটা ছোট গল্প। আবার যেমন চিনতে পেরেছিলাম উপন্যাস, ঠিক তেমনি এদেরকেও আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে আমরা মনে রাখবো। অনেকগুলো আছে, 10টা 12টার মতো আছে, তুমি 6-7টা মনে রাখতে পারলো এনাফ। আমি দিয়েছি বেশি, যার যেটা মনে থাকে। ঠিক আছে, চলো। প্রথম কাজ হচ্ছে আইন বিভাগের আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। এটাই হচ্ছে আইন বিভাগের প্রথম কাজ, আইন প্রণয়ন করা এবং প্রয়োজন এটাকে সংশোধন বা রদবদল করা, এটাই কাজ। কারণ একটা আইন তো সবসময় যে চলবে এমন না। সময়ের পার্সপেক্টিভে যদি আমি বলি, তাহলে তো একটা আইন বদলায়ও, তাই না? পরিবর্তনও হয়, সে সংশোধন করার প্রয়োজন হয়। তো সেই জন্য এটা হচ্ছে প্রধান কাজ। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। আমরা আইন বিভাগ থেকে আইনসভা নিয়েই মূলত আমাদের বেশিরভাগ কথা। আইন বিভাগ থেকে আমরা আইনসভাতে চলে যাব, হ্যাঁ? কারণ দেখো, আইন বিভাগ আইন প্রণয়ন করে, আইন বিভাগের একটি অংশ হচ্ছে আইনসভা বা পার্লামেন্ট। আর এই যে আইনসভা আইন প্রণয়ন করে। এবার আইনসভা হচ্ছে বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। তার মানে কোত্থেকে আসলো? আইনসভা। আবার বলছি, আইন বিভাগের একটা অংশ হচ্ছে আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এবার এটা নিয়ে আমরা যত পারি কথা বলবো। নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিভাবে কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। ঠিক আছে, ওকে। তো গেল
আমার মনে হয় এটা গণপ্রতিনিধি হবে না, জনপ্রতিনিধি হবে মেবি। এগুলো ফন্টগুলো ভেঙে যায়, ঠিক আছে, মানে থাকে না, বারবার একটা পর একটা ভেঙে যাচ্ছে। তো গেল এটা। এবার যেটা, আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পরই কার্যকর হয়। রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এর নাম জাতীয় সংসদ। এগুলো এই আইন বিভাগেরই কথা, যত বলবো আমরা এটা নিয়ে কথা বলবো। সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদের আস্থাভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। ওকে, ভালো কথা। আমরা আইন বিভাগ নিয়ে পড়ছি। রাষ্ট্রীয় ও সরকারি সকল ব্যয় সংসদের সম্মতির ভিত্তিতেই করতে হয়। সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, ঠিক আছে। এই জাতীয় সংসদ যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, হ্যাঁ, মানে ক্ষমতাচ্যুত করতে পারে, পদচ্যুত করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল ইত্যাদি পদের নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। সংবিধানের আমানতদার হিসেবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতাও সংসদের রয়েছে। আমরা সবগুলো হয়তো মনে রাখতে পারবো না, কিন্তু কিছুটা আমরা এখান থেকে মনে রাখতে পারবো। যেই বৈশিষ্ট্য আমাদের মনে থাকবে আমরা দেখে চিনে ফেলবো যে এটাই আইন বিভাগকে বোঝানো হয়েছে। আবারও আমি বলছি, মূলত একদম প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং আইন সংশোধন বা রদবদল করা প্রয়োজনে, ঠিক আছে। আইনসভারই একটা অংশ হচ্ছে, আইন বিভাগেরই একটা অংশ হচ্ছে আইনসভা। বাংলাদেশের আইনসভা নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, ঠিক আছে। আরও কি কি কাজ করে এখান থেকে যদি একটু দেখে নেই আমরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়েই এই আইনসভা গঠিত হয়, ঠিক আছে। এরপরে সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা জাতীয় সংসদ। সংসদের আস্থাভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। এই যে রাষ্ট্রীয় ও সরকারি সকল ব্যয় সংসদের সম্মতির ভিত্তিতেই করতে হয়। সংবিধানের আমানতদার হিসেবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতাও সংসদের রয়েছে। এটা গেল আমাদের কি, আইন বিভাগ। এবার আসি বিচার বিভাগ। বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা। বিচার বিভাগের কাজই হবে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর জন্য বিচার করা। বিচার বিভাগ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলায় সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে। যেই ধরনের মামলায় যেই ধরনের সত্য ঘটনা যেই শাস্তি পাওয়ার যোগ্য তাকে সেই শাস্তিই দেয়, ঠিক আছে, শনাক্ত করে অপরাধীকে সঠিকটা। কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে যদি উপযুক্ত আইন খুঁজে না পাওয়া যায়, তাহলে বিচারকগণ ঐক্যমতের ভিত্তিতে নতুন আইন তৈরি করেন, ঠিক আছে, সংযোজন করেন, নতুন করে তৈরি করেন। জনগণের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে। আবারও বলছি, জনগণের মৌলিক অধিকার, এই অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুলাংশে আদালতের উপরেই ন্যস্ত থাকে। আদালত বা বিচার বিভাগ যেটাই বলে। ওকে, বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা। আবারও বলছি, বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দেয় সঠিক এবং বিশ্লেষণ করে, আবার প্রয়োজনে নতুন আইন তৈরি করে। অপরাধীকে এবং আইন অমান্যকারীকে খুঁজে বিচার করে, তার শাস্তি প্রদান করে তাকে। সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে। আবারও বলছি, সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে, আর সংবিধানের আমানতদার হিসেবে কাজ করে জাতীয় সংসদ। এই দুইটার মধ্যে প্যাচ লাগে যাবে, ঠিক আছে, মনে থাকে যেন। অভিভাবক হচ্ছে বিচার বিভাগ আর আমানতদার হচ্ছে আইন বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মধ্যে যখন বিরোধ দেখা দেয়, এই বিচার বিভাগ এই ধরনের বিরোধ মীমাংসা করে থাকে। শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, নাবালকের সম্পত্তি তত্ত্বাবধান সহ বিভিন্ন কাজ করে থাকেন। আবারও বলছি, বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, সেই যে অনেক সময় সন্তান বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এই যে ব্যাপারগুলো হয়, জটিলতা, ডিভোর্সের যে ব্যাপারগুলো। আবার নাবালক ছোট্ট, বাবা মা নাই, কিন্তু তার সম্পত্তি আদালত দেখাশোনা করবে, যখন বড় হবে ওর কাছে সম্পত্তি বুঝাই দিবে ওরে, এই কাজগুলো করে থাকে। এবার আইন বিভাগ আর বিচার বিভাগ এই দুইটাকে আমরা প্রশ্নে গিয়ে খুঁজবো এরা কোথায় আছে, এগুলো আমি কিভাবে চিনব। আর এই যে পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনীতিক, দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই, কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত।
মনে থাকবে শাসন বিভাগের আরেক নাম নির্বাহী বিভাগ। এবার প্রশ্ন আসে ঘয়ের জন্য, জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসবে যে আইন বিভাগ শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। তখন হবে এটা, গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ রাখা হয়। শাসন বিভাগকে কেন নিয়ন্ত্রণ রাখা হয়? কারণ এদের দিয়েই সব কিছু, যেমন পুলিশ থেকে শুরু করে সচিব টচিব যত পর্যায়ে যারা আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ন্ত্রণে রাখে, না হয় তারা স্বেচ্ছাচারিতা করবে, অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিবে, পাওয়ার দেখানোর জন্য শাসন বিভাগের হাতে তো সকল পাওয়ার সব কিছু থাকে। তো দেখা যায় যে মানে সব কিছু দেখা যায় তারাই করবে। এই যে আমলাগুলো, তারপরে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, আরও যারা যারা আছে আর কি, এরা প্রত্যেকেই, আর্মি, এরা দেখা যায় এদেরকে নিয়ন্ত্রণে রাখে। হ্যাঁ, কে রাখে? আইন বিভাগ। ঠিক আছে। এরপরে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্যই সংসদের কাছে দায়ী থাকতে হয়। অর্থাৎ এই যে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীও কিন্তু ওই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তো এই প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকতে হয়, কৈফিয়ত দিতে হয়। ঠিক আছে। তারপরে সরকার সংসদের কাছে জবাবদিহি করতে হয়, বাধ্য। সংসদ সরকারের যে কোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে, তেমনি সরকারের যে কোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। কে করতে পারে এটা? জাতীয় সংসদ। সরকারকে সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি মনোযোগ দিতে হয়। সংসদীয় ব্যবস্থায় সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো, মানে পরপর কিন্তু আসতেছে। সংসদ সদস্যদের আস্থা হারালে, খেয়াল করো, সংসদ সদস্যদের আস্থা হারালে যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। ঠিক আছে। অর্থাৎ জাতীয় সংসদ যদি সদস্যদের আস্থা হারায় যে না তোমরা যোগ্য না, তোমরা উপযুক্ত না, তাহলে কিন্তু যে কেউই মানে পদত্যাগ করতে পারে, এমনকি প্রধানমন্ত্রীও। ঠিক আছে। প্রধানমন্ত্রী পদত্যাগের অর্থ হলো সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ। এরূপ অবস্থা হলে দেশে আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে কিভাবে, যদি আমি বলি মূল কথাটুকু যে ওইখানেই চলে গেছে। কিভাবে নিয়ন্ত্রণ করে? এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগ নিয়ন্ত্রণ রাখা হয়, এই নিয়ন্ত্রণ আইন বিভাগ দ্বারা কার্যকর হয়। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকতে হয়। সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। কেন বাধ্য? সংসদ সরকারের যে কোনো ভালো মন্দ কাজের প্রশংসাও করতে পারে, আবার যেমন কি করতে পারে, আবার যদি খারাপ হয় তাহলে মন্দ কাজের সমালোচনাও করতে পারে। সরকারকে সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি মনোযোগী হতে হয়। অর্থাৎ সরকার এটা চিন্তা করবে কাজ করার আগে যে কি জানি যে সংসদ যদি আবার এটাকে মানে যদি ভুলভাবে ভুল বোঝে, আবার যদি এটাতে জবাবদিহি করতে হয় তখন কি জবাব দিব, এটা ভাইবেই মানে রং কাজের দিকে একটু কম যায়, মানে রাইট কাজটাই করার চেষ্টা করে। এবার সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন, অনাস্থা প্রস্তাব, এই সব কিছুর মাধ্যমে যে মানে যে আজকের মতো ইস্তফা, হ্যাঁ না এটা আপনি ভালো কাজ করেন নাই, এটা আপনি খারাপ কাজ করছেন, এই কাজটা কেন করেছেন, এই প্রশ্ন দিয়ে মানে এক ধরনের জবাবদিহি চাওয়া, এগুলো কইরাই আসলে নিয়ন্ত্রণ করে, নাইলে তো বেপরোয়া যা ইচ্ছা তা করতো। ঠিক আছে। তো আমরা আশা করি এইটুকু পারবো এটা ঘয়ের জন্য। চলো এই রিলেটেড প্রশ্ন কোথায় আছে কি কি। প্রথমেই আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি বেশ কয়েকটা প্রশ্ন নিয়েছি তোমাদের জন্য। বাংলাদেশ সরকারের বিভাগসমূহ, আমরা 3টা বিভাগ দিয়েছি XYZ দিয়ে, কোনটা দিয়ে কি বুঝিয়েছে আমরা একটু দেখব। এখানে প্রথমে বলেছে জেড বিভাগটি এক্স বিভাগকে নিয়ন্ত্রণ করে। জেড বিভাগটি এক্স বিভাগকে নিয়ন্ত্রণ করে। জেডকে জাতীয় সংসদে বাস চালকদের শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ করা। খেয়াল করো, জাতীয় সংসদে, তাহলে কোথায়? তুমি আবার ভাইবো না এই যে যাবজ্জীবন পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ, এটা দেখে আবার ভাইবো না যে এটা বিচার বিভাগ না। এখানে মূল কথাটা প্রথমে বলে দিছে জাতীয় সংসদে, আবার এখানে বলছে জেড বিভাগটি এক্স বিভাগকে নিয়ন্ত্রণ করে। আমরা না একটু আগে পড়ে আসলাম আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই হিসাব করে তো আমরা বলতে পারি এটা আইন বিভাগ আর এটা হচ্ছে শাসন বিভাগ। এটা আমি পেয়ে গেছি ঘয়ের জন্য, এই মাত্রই আমি পড়লাম কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে, ওই যে ওইটা। তাহলে আমি চিনে গেছি এটা আইন, এটা শাসন হলে বাস চালকের যাবজ্জীবন শাস্তি প্রদান। জাতীয় সংসদ কথাটা নাই, এই যে শাস্তি কে দিবে, শাস্তি তো দিবে বিচার বিভাগ। তাহলে আমি চিনে গেছি। ওকে, স্থানীয় স্বায়ত্তশাসন কি, এগুলো আমি দিয়েছি ছোট প্রশ্ন। সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে কেন, একটু পড়লে বুঝে যাবো। বর্তমানে 12টি সিটি কর্পোরেশন আছে। উদ্দীপকের ওয়াই সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? এই যে উদ্দীপকের ওয়াই বিচার বিভাগকে নির্দেশ করেছে। ব্যাখ্যা করো। তুমি চিনতে পেরেছো 1 নম্বর। এবার চলো ব্যাখ্যা করি। এটার মধ্যে আমরা খুব ভালো করে একটু যদি খেয়াল করি প্রশ্নগুলো, বিচার বিভাগ কি কেউ বিচার বিভাগকে, বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের শাস্তি। এই যে আমি এখানে 5টা আছে, আবার এখানে আছে মোট 10টা।
তোমার 10টা তো মনে থাকবে না, 5টা 6টাও তো মনে থাকবে, 5-6টা লিখলেও তো অনেক বেশি কিছু হয়ে যাবে। প্রথম কাজ হবে, এটা ভুল করবা না, অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি ও আইন অমান্যকারীর বিচার করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিচার বিভাগের অন্যতম কাজ। দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলায় সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে। সত্য ঘটনার অনুসন্ধান কইরা, আন্দাজে কিন্তু করে না। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে আইন খুঁজে না পাওয়া গেলে বিচারকগণ ঐক্যমত্যের ভিত্তিতে নতুন আইন সংযোজন করে। হ্যাঁ, তারপরে হচ্ছে মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই অধিকার সংরক্ষণের দায়িত্ব আদালতের উপর। এছাড়া বিদেশি নাগরিকদের সনদ প্রদান, নাবালকের সম্পত্তি দেখাশোনা করা, হ্যাঁ, তারপরে এই যে আরও যে বিষয়গুলো আছে, পারিবারিক যে কলহ, মানে অভিভাবকত্ব কে নিবে, এইটাও কি করে, এই বিভিন্ন কাজ বিচার বিভাগ সম্পন্ন করে থাকে। আরও গুরুত্বপূর্ণ যদি বলি, সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে, এটা দিলে নাই হবে, এটা দিতেই হবে। এরপরে তারা বিভিন্ন আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করে। খুবই সহজ, তুমি পারো 10টার মধ্যে 8টা 7টা যা মনে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে, এটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আবার এই যে বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান, অভিভাবকত্ব নিরূপণ, এটা বাদ দেওয়া যাবে না, একদম প্রথমটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আবার নতুন আইন সংযোজন করে, এটা মানে 5-6টা জিনিস একদম বাদ দেওয়াই যাবে না, এগুলো গুরুত্বপূর্ণ, দিতেই হবে। তো এই যে আমাদের প্রশ্ন শেষ, আমরা এটা ঘয়ের জন্য, আর এই দুইটা এটা হচ্ছে ঘয়ের জন্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার ঘয়ের গ, এটা ঘ, ঠিক আছে, এটা গ, এটা ঘ। ওকে, এটার কোনো ব্যাখ্যা আমার কাছে চাই নাই, কিন্তু এটা কে এটা আমি চিনতে পেরেছি, ব্যাস হয়ে গেল। আমি পরেরটা দেখব, এটা একটা বিভাগ এ দেখবো আমরা। ভাত কাপড়ের অধিকার সংরক্ষণ, মানে মৌলিক অধিকার। ভাত কাপড় বলতে কাকে বুঝাইছে? মৌলিক অধিকার। বিরোধ মীমাংসা, তুমি বলো তো মা এটা কাকে বুঝাইছে? এখন কি আমরা চিনতে পেরেছি কোন বিভাগটা? বিচার বিভাগ। বিরোধ মীমাংসা কে করে? বিচার বিভাগই তো করবে, বিচার যারা করে আদালত। আর ভাত কাপড় বলতে বুঝাইছে এখানে কাকে? মৌলিক অধিকারকে। আমরা তো বলেছি মৌলিক অধিকার সংরক্ষণ করে, মৌলিক অধিকারের ব্যাপারে কে দেখে? বিচার বিভাগ। তার মানে আমি চিনতে পেরেছি বিচার বিভাগ। ওকে, ব্যাস। এবার 2 নম্বর, সরকার গঠন, আইন প্রণয়ন। বাবা, আইন প্রণয়ন কে করে? আইন বিভাগ। আর সরকার গঠনও কে করে? আইন বিভাগই করে, তাই না? ওখানে তাহলে এই যে আইন বিভাগ আইন প্রণয়ন করে, প্রয়োজনে সংশোধন করে, হ্যাঁ, তারপর রদবদল করে। তো সচিবালয় কাকে বলে? এটা আমি দিয়েছি, কয়ের মধ্যে নিয়ে নিও। জেলা প্রশাসককে জেলা নিয়ন্ত্রক বলা হয় কেন? দেখে নিও। বি বিভাগটি সরকারের কোন বিভাগের আওতাভুক্ত? বাবা, বি বিভাগটি সরকারের আইন বিভাগের আওতাভুক্ত। এবার আইন বিভাগের কি কি জানো তুমি বলবা? জানো না? আইন করা, সরকার গঠন করা, আইন প্রণয়ন করা, ঠিক আছে। এছাড়া এখানে বলেছে এই বিভাগটি উপরোক্ত কার্যাবলী ছাড়া, ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বি বিভাগ, ঠিক আছে। বি বিভাগটি হচ্ছে এই যে বি হচ্ছে আইন বিভাগ, আর এই বিভাগটি উপরোক্ত কার্যাবলী ছাড়া আরো অনেক কাজ কি করে? তার মানে বিচার বিভাগের এই 2টা বাদে তুমি তো 10টা শিখেছো, আরো 7-8টা দিয়ে দাও। এখানে 2টা আছে। ভাত কাপড়ের অধিকার বলতে মৌলিক অধিকারকে বোঝানো হয়েছে। তার মানে মা চিনতে পারলে, ওই যে ওইটা তুমি পড়েছো, চিনতে পারাটাই হচ্ছে মেইন। চিনতে পারলে তুমি লিখতেই পারবা, যেমনি খুশি আসো তুমি ঘুরায় লিখতে পারবা। আবার দেখবো ছক্ক, সরকারি ব্যয়ে সুপারিশ করে, সরকার পরিচালনায় নেতৃত্ব দেয়। ভালো কথা, যদি না বুঝতে পারো রেখে দিবা, পরেরটা পড়বা। জনগণের অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করে, প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের বিরোধ, বাবা, বিরোধ আর অধিকার সংরক্ষণ করা। হ্যাঁ, জনগণের অধিকার মানে মৌলিক অধিকার বলেছিলাম, এটা কে মা? বিচার বিভাগ। চিনতে পেরেছি। সরকারের অর্থ ব্যয়ের অনুমোদন দেয়, রাষ্ট্র পরিচালনার দলিল সংশোধন করে। ও মা, সংবিধান সংশোধন কে করতে পারে বলো তো? যদি তাও না বুঝো তাহলে একটু নিচে দেখি। খ দ্বারা সরকার কোন বিভাগ? খ দ্বারা বিচার বিভাগ। শেষ। খ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ বিভাগ ককে নিয়ন্ত্রণ করে? ইয়েস, পেয়ে গেছি, প্রশ্ন দেখি বুঝে গেছি। গ ককে নিয়ন্ত্রণ করে? ককে নিয়ন্ত্রণ করে? ক হচ্ছে শাসন, আর সরকারি অর্থব্যয়ের অনুমোদন সংশোধন করা, এটা দিয়ে আমি বুঝতে পারছি এটা আইন বিভাগ। দেখেছো কিভাবে বুঝে গেলাম? তাহলে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। মা একটু আগে আমরা পড়লাম প্রশ্নটা, নিশ্চয়ই পারবা ওখান থেকে লিখতে, ঠিক আছে। তার মানে সরকারি ব্যয়ে সুপারিশ করে, সরকার পরিচালনায় নেতৃত্ব দেয়। এই যে শাসন বিভাগ কাকে বলে, কারা কারা কি আছে সবকিছু মিলায়। ও তো না, এটার কাজটা এটা চিনতে পারো, এটা আইন বিভাগ। গ দিয়ে আইন বিভাগকে বোঝানো হয়েছে, আর ক দিয়ে আমার শাসন বিভাগকে বোঝানো হয়েছে। এবার ক কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, ওই যে আমরা পড়েছি, ওইটা দিয়ে দিব। চিনতে পারলে তুমি লিখতেই পারবা। আর একটা শেষ, এটা একটু পরে। হ্যাঁ, প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়, তার হাতে কোনো ক্ষমতা নেই। এটা পরে, এটা এই অংশ না, এটা আমি পড়াই নেই এখনো। এটা মূলত এক্স হচ্ছেন রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে। আমি রাষ্ট্রপতির সবকিছু তোমাকে পড়াবো, পড়াইলে পরে তুমি বুঝতে পারবা। আইন প্রণয়ন করে, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করে। ওয়াই হচ্ছে আইন বিভাগ। বাবা,
উদ্দীপকের এক্সের ক্ষমতা ও কার্যাবলী, এক্স হচ্ছেন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এটা আমি জানি, আমি আলাদা দিয়েছি, দেখাবো না। আর তুমি কি মনে করো ওয়াই কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণের উপর একটি দেশের সুশাসন নির্ভর করে? ইয়েস, হ্যাঁ করে। এবার কেন করে ব্যাখ্যা দিবা, ওই যে ওইটা আইন বিভাগ শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করে। মা হয়ে গেছে। এবার এটার যেহেতু দুইটা একসাথে ছিল, এটুকু বোঝানোর জন্য এটা আনতে হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে। ওকে, আমি মোটামুটি প্রশ্ন শেষ করতে পেরেছি। একটা টাইপের যত সৃজনশীল আছে তুমি আশা করি লিখতে পারবে আসলে। রাষ্ট্রপতির কাজ, প্রধানমন্ত্রীর কাজ। পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে, সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ক্ষমতা তিনি প্রয়োগ করেন। হ্যাঁ, সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়, তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। ইয়েস, সব কাজ তার নামে পরিচালিত হয়, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নাই, নির্বাহী পাওয়ার নেই কোনো। সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। লাল নীল জিগজ্যাগ সবুজ করে দিয়েছি, ঠিক আছে? কেন করেছি? কারণ হচ্ছে এগুলো বিশেষভাবে পড়বা, এগুলো দিয়েই আমরা ওই বৈশিষ্ট্যগুলো চিনব। সবার উপরে পদমর্যাদায়, হ্যাঁ, রাষ্ট্রের তিনি প্রধান, ঠিক আছে? তার নামে সবকিছু পরিচালিত হলেও তার কোনো নির্বাহী ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না। হ্যাঁ, তারপরে তিনি হচ্ছেন প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী, এই দুইজন নিয়োগের ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না। এছাড়া তিনি শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, পিএসসি মানে এই যে বিসিএস পরীক্ষা যেখান থেকে দেয় আর কি। তো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই যে প্রধান বিচারপতি, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দান করেন তিনি, ঠিক আছে? এর মধ্যে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী এই দুইজনেরকে নিয়োগের ব্যাপারে তিনি কারোর সাথে কোনো পরামর্শ করেন না, আর অন্যগুলো তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই কাজগুলো করে থাকেন। ওকে, আরও কাজ আছে। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। নতুন সংসদের প্রথম অধিবেশন ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙেও দিতে পারেন। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশ একদম আইন যেভাবে কার্যকর সেরকমভাবেই কাজ করে, ঠিক আছে? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এই ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করবার, অর্থাৎ তিনি চাইলে কারোর ক্ষমা মার্জনা করে দিতে পারেন, ঠিক আছে? সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। ন্যূনতম 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি এটাকে মানে কি করবেন, সিগনেচার করবেন, ঠিক আছে? অনুমতি দিবেন বা স্বাক্ষর করবেন 15 দিনের মধ্যে, না হলে বাতিল বলে গণ্য হবে। এই হচ্ছে রাষ্ট্রপতির সকল বৈশিষ্ট্য, কাজ আমরা জেনে গেছি। তাহলে আমাদেরকে যে একটু আগে আমরা একটা প্রশ্ন দেখলাম বাবা, এই যে প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নেই। এক্সের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। মা তুমি পারবে না, বলো তো? এই যে এক্সের ক্ষমতা ও, এক্স মানে কে? এক্স দিয়ে রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ সব আমরা বলবো, আছে অনেকগুলো, তোমার 6-7টা মনে থাকলেও হবে, ঠিক আছে? তিনি কি কি কাজ করেন, কাকে নিয়োগ দেন, প্রধান বিচারপতির বেলায় তিনি কারো পরামর্শ নেন না, প্রধানমন্ত্রীর বেলায় তিনি কারো পরামর্শ নেন না, ঠিক আছে? প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত, কিন্তু তার হাতেই কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? তারপরে সংবিধান আইন অনুযায়ী তাকে সকল দায়িত্ব ক্ষমতা তাকে প্রয়োগ করা হয়েছে। সেই সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রাষ্ট্রপতির তার ক্ষমতা রয়েছে দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার, ঠিক আছে? তারপরে হচ্ছে জরুরি কোনো প্রয়োজনে সংসদ ভেঙে গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙেও দিতে পারেন, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ আছে, সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। এই ক্ষেত্রে 15 দিনের মধ্যে তিনি এই সুপারিশে কি করবেন, স্বাক্ষর করবেন, ঠিক আছে? 15 দিনের মধ্যে করতে হবে। গেল, এবার আমরা প্রধানমন্ত্রীটা একটু দেখব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, তার নির্বাহী ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী, আর ওনার নির্বাহী ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান, তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে, সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। যদিও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল তত্ত্ব,
প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থা নেতৃত্ব প্রদান করেন, সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন, সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃকই পরিচালিত হয়। ঠিক আছে, অনেক কিছু। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন, বিচার, অর্থ, পররাষ্ট্র, শাসন বিষয়ক সকল কাজ তোমার যা মনে থাকে, সব লাগবে না, সব যাই কটা মনে থাকে তুমি দিবা। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন। প্রধানমন্ত্রী সংসদের নেতা, তিনি সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনার কার্যকর ভূমিকা পালন করেন। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী, তার পরামর্শ নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে উত্থাপন করেন, তার পরামর্শই, ঠিক আছে, বাজেট। রাষ্ট্রীয় সকল কাজের সমন্বয় প্রধানমন্ত্রী করে থাকেন, সকল কাজের। তিনি যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন, তাই সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তর কাজের মধ্যে সমন্বয় সাধনে তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলো প্রশ্ন সমাধানে যাব। ঠিক আছে, ও আরও আছে, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, এই ক্ষেত্রে সংবিধানের কিছু বিধান ও মৌলিক অধিকার তখন স্থগিত থাকে। প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা, সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। এই যে আমি যেগুলো রং করেছি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। জনাব কয়েকজন সরকারি কর্মকর্তা, আচ্ছা এটা একটু পরে, মানে এটা আমাদের এখানকার প্রশ্ন না এটা। আচ্ছা পরেরটা দেখি, এটা ঘটনা 2-এর জন্য এটা এখানে আনা আর কি। জনাব খ একটি রাজনৈতিক সংগঠনের প্রধান, মনে রাখতে হবে রাজনৈতিক সংগঠনের প্রধান। তাকে কেন্দ্র করেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিধান তৈরি হয়। তাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে হয়? প্রধানমন্ত্রীকে। একটা সংগঠনের প্রধানকে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি নিজের দেশকে প্রতিনিধিত্ব হিসেবে কাজ করেন, এই যে জাতির মুখপাত্র। বলো তো বাবা কাকে বুঝাইছে এই 3টা পয়েন্ট দিয়ে? প্রধানমন্ত্রীকে। এবার প্রধানমন্ত্রীর যা তুমি জানো বলো, 12-13টার মধ্যে তোমার যদি 7টাও মনে থাকে, 6টাও মনে থাকে, তুমি দাও, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে পরেরটা, এটা পরে আবার দেখাবো না। এক্সের ক্ষমতা ও কার্যাবলী। এক্স বলতে কাকে বুঝাইছে? চলো, সংসদ বিষয়ক ক্ষমতা, অধ্যাদেশ জারি, নিয়োগ সংক্রান্ত। বাবা অধ্যাদেশ কে জারি করতে পারে? রাষ্ট্রপতি। বিভিন্ন যে বিচারপতি নিয়োগ, মহাহিসাব রক্ষক নিয়োগ, অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, হ্যাঁ, তারপরে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ, এই নিয়োগগুলো কে দেন? মহাহিসাব রক্ষকের ও নিয়ন্ত্রকের যে নিয়োগ, এগুলো কে দিচ্ছেন? রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতির কাজ তুমি দিয়ে দিবা। এখানে প্রথমে কোন পদ নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করে, এখানে রাষ্ট্রপতির কথা বলবা, রাষ্ট্রপতির কি কি ওনার পদটা কেমন, উনি রাষ্ট্রের প্রধান প্রধান, এটা বলবা। কাজগুলি গুরুত্বপূর্ণ, অত বেশি বলা দরকার নেই এইগুলোর বাইরে। আর এইখানে বলবা বাড়তি কাজগুলো, ওনার কি কেবল 6কে উল্লেখিত কাজে উনি করেন নাকি এর বাইরেও উনি করেন? এই 3টার বাইরে ওরা 7-8টা জাজানো দিয়ে দিবা। আর এইখানে শুধু ওনার পদটার কাজ কি, উনি রাষ্ট্রের প্রধান হইলে ওনার হাতে তেমন কোনো ক্ষমতা থাকে না, হ্যাঁ, উনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বিভিন্ন কাজ করে থাকেন, হ্যাঁ, তারপরে হচ্ছে উনি সব কিছুর ঊর্ধ্বে ওনাকে রাষ্ট্রের প্রধান বলা হয়, আরও যা জানো ওনার সম্পর্কে। তবে কাজগুলি বলবা না, কাজ ছাড়াও ওনার কি কি আছে ওগুলা বলবা, শেষে গিয়ে ওনার কাজগুলো এইটাতে বলবা। 2টা মিলে আধা আধা করে দিয়ে দিবা। ঠিক আছে। নির্বাহী ক্ষমতা না থাকা সত্ত্বেও জনাব এ বাংলাদেশের সকল কাজ পরিচালিত হয়। তাহলে নির্বাহী ক্ষমতা নাই, এটা দিয়েই তো আমি বুঝা গেছি এটা কারে বুঝাইছে, রাষ্ট্রপতিকে বুঝাইছে, আর দরকার নেই। এর সাথে বাংলাদেশ সরকারের কোন পদমর্যাদা ব্যক্তির মিল আছে? রাষ্ট্রপতির, দিয়ে দিবা। এবার জনাব বি এই দেশে অত্যন্ত সম্মানজনক পদমর্যাদায় আছেন, তাকে কেন্দ্র করেই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হয়। তাকে কেন্দ্র করে মানে প্রধানমন্ত্রী, উপরেরটা রাষ্ট্রপতি, নিচেরটা প্রধানমন্ত্রী, দিয়ে দিবা। ওকে, শেষ। এখন করব আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এদের গঠনগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো ইউনিয়ন পরিষদ, উপজেলা আর জেলা এগুলোর গঠন ভিন্ন, আবার কাজও আছে আলাদা। অর্থাৎ এখানটা যে ব্যাপারটা আমরা একটু দেখব, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেলা পরিষদ। কিন্তু জেলা পরিষদের কাজ আসে না, জেলা প্রশাসকের কাজ আসে। তো জেলা পরিষদের প্রধান বা মধ্যমণি হচ্ছে জেলা প্রশাসক। তার মানে জেলা পরিষদের কাজ যদি বলে আর জেলা প্রশাসকের কাজ একই কথা, কাছাকাছি আমরা দেখব। ঠিক আছে, ওকে। তো চলো, ইউনিয়ন পরিষদের সংকেত কি থাকবে?
সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান, যদি এই কথাটা কোনো সৃজনশীলে আমরা উদ্দীপকের মধ্যে দেখি, চোখ বন্ধ করে বলবো ইউনিয়ন পরিষদকেই বোঝানো হয়েছে। তো এটার গঠনটা কি? 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। 1997 সালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়। তার মানে 1997 এই সালটা থাকলেও আমরা বুঝবো ইউনিয়ন পরিষদকে বুঝাইছে। সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান বললেও আমরা বুঝবো ইউনিয়ন পরিষদকে বুঝাইছে। অথবা মোট 13 জন সদস্য নিয়ে গঠিত যদি এমন কোনো কথাও বলে, সেটাও আমরা বুঝবো ইউনিয়ন পরিষদকেই বুঝাইছে। ঠিক আছে? ইউনিয়ন পরিষদের প্রধান হলেন চেয়ারম্যান, আর এখানে একজন নির্বাচিত চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সদস্য, 3 জন নির্বাচিত মহিলা সদস্য থাকেন। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের। এরপরে এর মেয়াদকাল হচ্ছে 5 বছর। বাংলাদেশের সর্বমোট 4554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই 8টা হচ্ছে এটার গঠন। ঠিক আছে? এর কার্যাবলী আছে, পরে আবার দেখাবো। উপজেলা পরিষদ, উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর। বর্তমানে দেশে 495টি উপজেলা রয়েছে। ও ভালো কথা, এটা স্থানীয় প্রশাসন 3 স্তর বিশিষ্ট, মানে 3টা ধাপ বিশিষ্ট। তো 3 স্তরের মধ্যে এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর। ঠিক আছে? মানে আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে গেছে আর কি। তো উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর। বর্তমানে দেশে 495টি উপজেলা রয়েছে। বর্তমানে উপজেলা ব্যবস্থা 1983 সালে প্রথম প্রবর্তন করা হয়। যদি 1983 এই সালটা কোথাও দেখি, বুঝবো উপজেলাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? কিন্তু এই ব্যবস্থাটি বিভিন্ন কারণে পরবর্তীতে স্থায়ী রূপ লাভ করেনি। এই যে 1983 সালটি, পরে এই লক্ষ্যে উপজেলা পরিষদ আইন 1998 পুনঃপ্রচলন করে এবং উক্ত আইনের অধিকতর সংশোধন করে। আবার দেখো, 1983 সালে প্রথম প্রবর্তন করছে, কিন্তু এই যে আইন করছে বিভিন্ন কারণ এটা স্থায়ী রূপ লাভ করে নাই। পরবর্তীতে 1998 সালে পুনঃপ্রচলন করেছে এই উপজেলা পরিষদ আইন, মানে আবার চালু করছে পুনরায়। এরপরে আবার 6 এপ্রিল 2009 সালে এই আইন আবার পাস হয়, নতুন করে আরও অধিক সংশোধন করছে। এজন্য এই আইন উপজেলা পরিষদ রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন। কেন? কারণ যে আইনটা রয়ে গেছিল ওইটাকে আবার নতুন করে প্রচলন করছে এবং আবার সংশোধন করছে একটু। এই জন্য এটার নাম হচ্ছে এইটা, এই যে উপজেলা পরিষদ আইন 2009, বা এই নামটা ভেতরে এরকম দিয়া এই নামে পরিচিত। এটা একটা এমসিকিউ থাকতে পারে। আরও কিছু আছে। পরিষদ গঠিত হয় চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, উপজেলা এলাকাভুক্ত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণ, এদের নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। তাহলে গঠনটা আমি ব্যাখ্যা করে ফেলছি। এবার আসি জেলা পরিষদ। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। তার মানে তৃতীয় স্তর যদি বলে তাহলে বুঝবো জেলা পরিষদকে বুঝাইছে। 64টি জেলা রয়েছে বর্তমানে, এটাও বলবো। তবে 61টি জেলা ছিল, পরবর্তীতে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এটা আবার পরবর্তীতে আনা হয়েছে। 61 আর 3 মিলে 64 হয়েছে। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি, এই যে খেয়াল করে যাকে আমরা ডিসি বলি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই তার অবস্থান। জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রের যোগসূত্র বিদ্যমান। জেলা প্রশাসকের কেন্দ্র করেই জেলা প্রশাসন পরিচালিত আবর্তিত হয়। জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন। এই হচ্ছে গঠন। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা একটু দেখব এই যে প্রশ্নগুলা। জনাব ক বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তৃতীয় স্তরের একটি ইউনিটের প্রধান। বাবা, আর কিছু কি পড়ার দরকার আছে? সিভিল সার্ভিসের সদস্য, তৃতীয় স্তর, তার মানে জেলা পরিষদকে বুঝাইছে। দ্যাটস ইট। জনাব ক এর প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত বা পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ওই যে উনি কি করেন, এই যে জনাব ক, আমরা মাত্র দেখলাম ছকের থেকে, ওইটাই আমরা দিয়ে দিব। হ্যাঁ, উনি এই কাজ করেন, বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন, ওনাকে কেন্দ্র করেই সব কিছু হয়, বড় বড় সিদ্ধান্তগুলো উনিই বাস্তবায়ন করেন, সরকার থেকে সরাসরি যেই দায়িত্বগুলো আসে একদম ডিটেলস। ঠিক আছে? বা কাজগুলো আছে। এরপরে জনাব খ, অন্যদিকে জনাব খ সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। বাবা, আর দরকারই নেই। প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান মানে ইউনিয়ন পরিষদকে বুঝাইছে। তাহলে স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে কাজ বলে নেই, কোন স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য, গঠনটা দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব। পারবো না মা? অবশ্যই পারবো। পরেরটা, পি সংস্থা, কিউ সংস্থা, আর সংস্থা 4554টি 1997 সালে গঠিত হয়েছে। বুঝা ফেলসি ইউনিয়ন। 61টি সংখ্যা 2000 সালে গঠিত। 61 যোগ 3 সাথে যোগ করলে 64। এটা হচ্ছে জেলা। 490 না, মানে আগের কথা, প্রশ্নটা তো অনেক আগের। 490টি ছিল, বর্তমানে 495টি, কিন্তু 1983 সাল দেখেই বুঝতে পারছি এটা উপজেলা। চিনে গেছি। চিনতে পারলে তো পরে আমরা প্রশ্ন করতেই পারবো। ছকের আর সংস্থা কোনটি ব্যাখ্যা করো। আর সংস্থা উপজেলা, উপজেলা পরিষদের গঠন আমরা লিখে দিব। ঠিক আছে? ব্যাস।
ছকের পি এবং কিউ সংস্থার কাজের তুলনামূলক আলোচনা করো। কাজের তুলনামূলক আলোচনা। পি সংস্থা মানে ইউনিয়ন পরিষদের কাজ, আমরা যে ইউনিয়ন পরিষদের কাজ এখনো পড়াই নেই, একটু পরে পড়াবো। আর কিউ সংস্থা মানে হচ্ছে এখানে কি বলে জেলা পরিষদ বা জেলা প্রশাসকের কাজ। ওকে, চলো। পরিষদ মানে জেলা প্রশাসনের মধ্যে জেলা পরিষদ হচ্ছে একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠান, আর জেলা প্রশাসক একজন ব্যক্তি, ওই প্রতিষ্ঠানের একজন মূল মেইন ব্যক্তি। ঠিক আছে, ব্যাস। এবার ওনাদের কাজগুলো, ইউনিয়ন পরিষদের কাজ কি? গ্রামে নিরাপত্তার জন্য, শোনো বাবা আমি অনেক কিছু দিছি, তোমার হয়তো সব মনে থাকবে না, যে কটা মনে থাকে তুমি সে কটাই দিবা। অনেক পড়াইছে, এর মধ্যে 10টা 12টা মনে থাকলো যথেষ্ট। ঠিক আছে, তো দেখো, জনশৃঙ্খলা রক্ষা, গ্রামে নিরাপত্তার জন্য প্রতিটি ইউনিটে কিছু চৌকিদার ও দফাদার নিয়োগ করে। অপরাধ, বিশৃঙ্খলা, ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা এগুলো নিরসন করে। গ্রামে আদালত বসে দায়িত্ব সম্পাদন করে। পারিবারিক বিরোধের মীমাংসা করে, যে গ্রামে বিভিন্ন ঝগড়াঝাটি হয়, এই পরিবার সাথে ওই পরিবার, ইউনিয়ন পরিষদ এগুলো মিটমাট করে দেয়। জনকল্যাণমূলক কাজ, কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, শিক্ষা বিষয়ক বিভিন্ন যে কার্যক্রম আছে, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান, পয় নিষ্কাশন, এই যে পানির যে সরার যে ব্যবস্থা, এই সব কিছুই করে কি জনকল্যাণমূলক কাজ ইউনিয়ন পরিষদ। আবার অর্থনৈতিক কাজ যদি বলি, ইউনিয়ন পরিষদের মধ্যে একটা বাজার থাকে দেখবা। ঠিক আছে, তারপরে গ্রামীণ শিল্পের উন্নয়ন কিভাবে করা যায়, মৎস্য চাষ, পশু চাষ, উন্নত পদ্ধতি, আবার দেখা যায় বীজ। তোমরা ইউনিয়ন পরিষদ যারা গ্রামে থাকো তারা বলতে পারবা, ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু সার দেয়, চারা দেয়, বীজ দেয় ধানের। ঠিক আছে, আবার কিছু এক্সট্রা কাজ আছে, তুমি দেখবে ইউনিয়ন পরিষদ থেকে আমরা জন্ম সনদ করে আনি, মৃত্যু সনদ বের করে আনি ইউনিয়ন পরিষদ থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওখানে বয়স্ক ভাতা দেয়। হ্যাঁ, আমি যে গ্রামে ছিলাম এতদিন, ওই গ্রামে তো ইউনিয়ন পরিষদ আমার বাজারে, আমার যে স্কুল ইউনিয়ন ওখানেই ছিল, মেন বাজারেই ছিল। তো আমি যাওয়া আসার সময় এগুলো পড়াও লাগে না, যাওয়া আসার সময়ই দেখা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন ত্রাণ কার্যক্রম ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। তারপরে হচ্ছে যে ন্যায্য মূল্যে বা অল্প মূল্যে যে খাবার বিতরণ করে বিজিএফ, তো এই খাবারটা হচ্ছে তোমার 500 টাকায় দেখা যায় মাসে একবার এই খাবারটা আসে। গরিবদেরকে চাল, ডাল আর হচ্ছে তেল, এই 3টা জিনিস দেওয়া হয়। ঠিক আছে, একটা কার্ড দিয়ে দেয়, ওই কার্ডটা দেখাইলে পরে যাদের কাছে কার্ডটা থাকে একটু গরিব যারা, ওইরকমভাবেই বেছে বেছে দেয়, তারা এই কার্ড দেখাইলে 500 টাকায় তারা অনেক কিছু নিতে পারে। ঠিক আছে, এরকম আর কি। তো এগুলা, তারপরে হচ্ছে খেলার মাঠের ব্যবস্থা করা, দুর্যোগ ব্যবস্থাপনা করা, এই যে এই ব্যাপারগুলো। তারপরে হচ্ছে বিভিন্ন টিকা দেওয়া, প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থাগুলো, এগুলো ইউনিয়ন পরিষদ থেকে হয়। তোমার চোখে তুমি যা দেখো, যারা গ্রামে থাকো ইউনিয়ন পরিষদ আশেপাশে একটু দেখলেই বুঝবা এই কাজগুলো হয়। ঠিক আছে, ওকে। তো গেল, এবার আমরা একটু আসি ইউনিয়ন পরিষদের কাজ বললাম। উপজেলা পরিষদের কাজ কি? এই যে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করেন, জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করেন। উপজেলার অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন তিনি। বাংলাদেশের সিভিল সার্ভিসের তিনিও একজন সদস্য। উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় উপজেলার সকল উন্নয়ন কর্মসূচি তিনি পালন করে থাকেন। হ্যাঁ, শান্তি শৃঙ্খলার কাজ করেন, দেখাশোনা করেন। উপজেলার সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তিনি তদারকি করেন, উন্নয়নও করেন, আবার প্রশাসনিক কাজগুলো তদারকি করেন। ঠিক আছে, আবার উপজেলা থেকে তুমি দেখবা বিভিন্ন দিবস উদযাপন করা হয় উপজেলায়। হ্যাঁ, বিভিন্ন, যেমন আমার ছেলেকে নিয়ে তো আমি তো স্কুল টিচার ছিলাম, কত দিবসে উপজেলায় আমি গিয়েছি। তারপরে যেমন দেখা যায় তোমার বিভিন্ন মেলার অনুষ্ঠানগুলি করা হয়। হ্যাঁ, শিক্ষা সংস্কৃতি বিষয়ক যে কাজগুলো, এগুলো উপজেলায় করা হয়। তারপরে হচ্ছে তোমার কি বলে, এই যে দিবস উদযাপন। হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে শিক্ষাকে আরও কীভাবে এক্সট্রা কারিকুলার যেটাকে বলে আর কি, বিভিন্ন যে কাজগুলো, এগুলো উপজেলা থেকে পালন করা হয়। বিভিন্ন শিক্ষাবৃত্তি উপজেলা থেকে দেয়া হয়। এই ধরনের তুমি যা জানো, চোখে যা দেখো, এরকম কয়েকটা লিখে দিলেও হবে। ঠিক আছে, তো গেল। এবার জেলা প্রশাসকের কাজ, জেলা পাঠাগারের ব্যবস্থা সংরক্ষণাবেক্ষণ করা, জনপথ, কালভার্ট, ব্রিজ নির্মাণ রক্ষণাবেক্ষণ করা, রাস্তার পাশে বৃক্ষরোপণ করা, উপজেলা ও পৌরসভাকে সহায়তা করা। এই যে উপজেলা পৌরসভা, এই দুইটাকে সহায়তা করবে। সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ। সরকার যেই জেলা পরিষদকে যেই কাজ দিয়েছে, ওগুলো সব তিনি বাস্তবায়ন করবেন। ঠিক আছে, এছাড়া আছে ঐচ্ছিক কিছু কাজ আছে, যেমন হচ্ছে সংস্কৃতি, সমাজ কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধুলার ব্যবস্থা করা, এগুলো জেলা পরিষদ করে থাকে। ঠিক আছে, তারপর তথ্যকেন্দ্র স্থাপন, জাতীয় দিবস উদযাপন, দুস্থ ব্যক্তিদের জনকল্যাণ, আশ্রয় সদন, বিধবা সদন। সদন কিন্তু সনদ না, সদন মানে বাড়ি, মানে বিধবাদের থাকার স্থান, বিভিন্ন এতিমদের এতিমখানা, এগুলো জেলা পরিষদ থেকেই পরিচালনা করা হয়। ঠিক আছে, কিশোর অপরাধ দমন, মাদকদ্রব্য সেবন, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সামাজিক অনাচার, জুয়া, হ্যাঁ, অথবা কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ ও সরবরাহ, এগুলো করা হয়। ঠিক আছে, তা আমি মোটামুটি দিয়েছি, আমি আশা করি এগুলো তোমরা পারবা এখান থেকে। তার মানে এই যে পড়লা, এখন এই প্রশ্নটা নিশ্চিতভাবেই তুমি আনসার করতে পারবা। এই যে এবার বলেছে তুলনামূলক আলোচনা, তাহলে পি ও কিউ সংস্থার কাজ মাত্র দেখলাম, আমরা আলোচনা করতে পারবো না? অবশ্যই আমরা পারবো। ঠিক আছে, এই যে কাজগুলো আমরা দেখে দিব। চলো,
নিত্যদিনের দাপ্তরিক কাজ রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত বাস্তবায়ন, এটা দেখে বোঝা গেল এটা জেলা প্রশাসককে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই যে নিত্যদিনের দাপ্তরিক কাজ যে রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আইন শৃঙ্খলা রক্ষা এই কাজগুলো জেলা, ঠিক আছে, ডিসি, হ্যাঁ, জেলা প্রশাসক। চিত্র 1 এর সরকারের কোন গুরুত্বপূর্ণ অঙ্গকে বোঝানো হয়েছে? এখানে জেলা প্রশাসন, প্রশাসক না। এরপর ভেতরে গিয়ে প্রশাসকের কথা বলবো। জেলা প্রশাসনের মূল বা মধ্যমণি হচ্ছেন জেলা প্রশাসক, এবার উনি এই কাজ করেন। ঠিক আছে, ওকে। তথ্যচিত্র 2-এ উল্লেখিত স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানটির কাজগুলো কি তুমি যথেষ্ট মনে করো? সড়ক ও আবাসিক এলাকার বিন্যাস, যে আবাসিক এলাকা কথাটা বলছে না বাবা, আবাসিক এলাকা কোথায় থাকে? শহরে। তো এটা তার উপজেলা হবে না বাবা, জেলা যেহেতু এটাই হয়ে গেছে, এটা হবে পৌরসভা। যদিও আমি এটা বলি নেই, এই কাছাকাছি মা কাজ, পৌরসভা আর উপজেলা কাজ কাছাকাছি। হ্যাঁ, রাস্তাঘাটের বিন্যাস করা, পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, ড্রেন সিস্টেমের ব্যবস্থা করা, পৌরসভা একটু শহর এলাকায় আর কি এগুলা। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা, মাতৃ সনদ না, এটা সদন হবে, ভুলে লিখছে, শিশু সদন প্রতিষ্ঠা করা। এছাড়া আরও একটু দেখে নিবা পৌরসভার কাজটা বইয়ের মধ্যে, এটা গুরুত্বপূর্ণ না, তারপর যদি প্রশ্নটা বোঝানোর জন্য দিচ্ছি, এই জন্য দেয় আর কি। এবার আর নাই ছোট প্রশ্নগুলো মা, আমি 45টা ছোট প্রশ্ন দিয়েছি, নিজেরা একটু পড়ে নিবা। কগুলো খগুলো এমসিকিউগুলো আশা করি এখান থেকে হয়ে যাবে। এগুলো পড়ার পরে তুমি এমসিকিউ প্র্যাকটিসে যাবে, গেলে দেখবা যে তুমি আলহামদুলিল্লাহ পারতেছো। ঠিক আছে, ব্যতিক্রম দিয়ে একটা থাকলে অবশ্যই। আমি যথেষ্ট চেষ্টা করেছি সবগুলি গুরুত্বপূর্ণ এখানে আনার। ঠিক আছে, ক খ এমসিকিউ একসাথেই হয়ে যাবে। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এটা কালকে একবার তৈরি করেছিলাম, কি কারণে মোবাইলে মনে হয় জায়গা ছিল না, স্পেস না থাকার কারণে ভিডিওটা অর্ধেক হয়ে বাকি অর্ধেক আমি একাই কথা বলে গেছি, রেকর্ড হয়নি। তো যাই হোক, চেষ্টা করেছি, দিয়েছি, আশা করি সর্বোচ্চটা নিবে। ইভেন ক্লাসটা কেমন হইলো জানাইতে ভুলবা না। নিজেরা পারো কিনা সৃজনশীল লিখতে, তবে বাবা বারবার লিখবা, লিখার যোগ্যতা অর্জন করা। পারলেও অনেক সময় লিখে দিয়ে আসতে পারবা না, লিখো, যেই কোনো সৃজনশীল তুমি পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।